এক মুহূর্তের নিস্তব্ধতার পর সঙ্গে সঙ্গে খুলে গেল লিফটের দরজা। সকলের চোখে মুখে আনন্দের ঝলক উঠল। এরিক এক পা পিছিয়ে লিফটে ঢুকল। দরজার ফ্রেমে এক মুহূর্ত দাঁড়িয়ে তাকালো তাদের দিকে। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। তারপর ছট করে দরজা বন্ধ হয়ে গেল। ওরা ছুটে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। লিফট নিচে নেমে যাচ্ছে একা এরিককে নিয়ে। নিচে নামতেই এরিকের গা শিউরে উঠল। এটা কোনো মানুষের থাকার জায়গা হতে পারে? চারপাশে জমে থাকা আবর্জনার স্তূপ, দেয়ালের গায়ে কালো ছোপ, পচা গন্ধে বাতাস ভারী হয়ে আসছে। নেই কোনো জানালা, নেই কোনো আলোর চিহ্ন। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে কোথাও থেকে গোঙানি শব্দ আসছে। বুকের ভেতরটা ধপ করে উঠল এরিকের। সে এগিয়ে গেল। ভেতরে প্রবেশ করতে পায়ের নিচে মাটি সরে গেল তার। চোখের সামনে যা দেখলো তাতে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ছোট ফাঁক গলিয়ে আহত স্বর বেরিয়ে এলো। নাতাশা তখনও তলপেটে হাত চেপে ধরে গোঙাচ্ছে। কপাল থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে, গরম রক্ত। যন্ত্রণায় কুকড়ে যাওয়ার শরীর, শুকিয়ে আসা চোট। সে অসহায়ভাবে তাকায় এরিকের দিকে। পানি ভেঙে গেছে, প্রসবের যন্ত্রণায় ফ্যাকাশে হয়ে গেছে এক সময়কার লাবণ্যময় মুখ। এরিককে দেখা মাত্র চোখের কোণে জল জমল। নাতাশার কণ্ঠে সমস্ত শক্তি একত্র করে ডাকল, রিক। এরিক স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নাতাশার ফোলা পেটের দিকে। নাতাশা গর্ভবতী। নাতাশা প্রসবের যন্ত্রণা আবারও চিৎকার করে উঠল। আহ! আর সহ্য করতে পারল না। এরিক ছুটে গিয়ে ওকে চাপড়ে ধরলো। নাতাশাকে শক্ত করে বুকে চেপে নিল, যেন এত বছরের দূরত্ব, সমস্ত দহন এক নিমিষে শেষ হয়ে গেল। নাতাশা এরিকের জ্যাকেট খামচে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি জানতাম রিক, তুমি আসবে আমাকে এই নরক থেকে মুক্ত করতে। এরিক কিচ্ছু বলল না। তার ছোটে নেমে এলো নাতাশার রক্তাক্ত মুখে। একের পর এক উন্মুক্ত চুম্বনে ভরিয়ে দিচ্ছে সারা মুখ। নাতাশা কাঁপতে কাঁপতে বলল, রিক, আমাদের বাচ্চাকে বাঁচাও। এক ঝটকায় মুখ তুলে তাকালো এরিক। আমাদের বাচ্চা? হ্যাঁ, আমাদের সন্তান রিক, ওকে বাঁচাও। এই ভয়ানক পরিস্থিতির মাঝেও এরিকের বুকের ভেতর কেমন যেন একটা উষ্ণ ঢেউ খেলে গেল। আর এক মুহূর্ত দেরি করলো না সে। নাতাশার মাথার নিচে বালিশ রেখে তাকে শুইয়ে দিয়ে দ্রুত চলে গেল পায়ের কাছে। তারপর শুরু হলো যুদ্ধ। নাতাশার আত্মার মতো কালো এই কক্ষে এরিক তার সমস্ত শক্তি দিয়ে লড়ল যন্ত্রণার পাহাড়ের নিচে পড়ে থাকা এক নারীকে নতুন জীবনে ফিরিয়ে আনো। দীর্ঘ প্রচেষ্টার পর ক্ষণিকের নীরবতার মাঝে এক নরম নিষ্পাপ কান্নার শব্দ প্রতিধ্বনিত হলো ঘরে। একটি সুস্থ পুত্র সন্তান জন্ম দিতে সক্ষম হয় নাতাশা। এরিক গায়ের গেঞ্জি খুলে তাতে মুড়িয়ে সন্তর্পণে শিশুটিকে কোলে তুলে নিল। তারপর ধীরে পায়ে এগিয়ে গিয়ে নাতাশার বুকে রাখলো শিশুটিকে। নাতাশা শিশুটিকে আঁকড়ে ধরে আবার হুড়মুড়িয়ে কেঁদে উঠল। কাঁদলো এরিকও। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো একরাশ কান্নায়। এরিক দুজনকে একসাথে বুকের সাথে মিশিয়ে নিল। মাছ ধরা জালের মতো চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে তাকবীরকে। সে সম্পূর্ণ বন্দি। আর চারিদিক থেকে পেছনে পড়ে আছে রেয়ানের নিথর দেহ। অতিরিক্ত রক্তক্ষরণে চেতনা হারিয়েছে সে। পায়ে গভীর ক্ষত, তাজা রক্তে মাটি লাল হয়ে আছে, যদিও এখন শুকিয়ে গিয়েছে। মাছি ভো ভো করছে রক্তের উপর। তাকবীর স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জঙ্গলের ফাঁক বলে দৃশ্যমান বিটিআর ক্যাসিনোর দিকে। উপরে ধোয়ার কুণ্ডলি, ভেতরে আগুনের লিলিহান শিখা, সবকিছু নিমিষে ধ্বংস হয়ে গেল। সে এখন এখানে থেকেও অনুভব করতে পারছে তার পাপের সাম্রাজ্যের পতন ঠিক কি কি হচ্ছে ভেতরে। তখন জঙ্গলে ছুটে আসার মুহূর্তে বিস্ফোরণের যে শব্দ কানে বেজেছিল, সেটা আর কোথাও নয়, সেই গোপন সুড়ঙ্গের পথেই। আর তারপরেই গাছের উপর থেকে ঝপ করে নেমে আসে জাল। সবকিছু এত দ্রুত ঘটেছে যে তাকবীর কিছু বুঝে ওঠার আগে এক ভয়ঙ্কর শিকারীর মতো ফাঁদে আটকা পড়ে যায়। রেয়ান কিছু করার আগেই অন্ধকারে মাঝে থেকে ভেসে আসে একটি গুলি। রেয়ানের পায়ের মাংস ছিটে ঢুকে গেল গুলিটি। আর তখন থেকেই তাকবীর জঙ্গলের মাঝে একা, পুরোপুরি অবরুদ্ধ। ঠিক যেমন শিকারী তার শিকারকে ফাঁদে ফেলে, রিচার্ডও আজ তাকবীরকে তেমন ফাঁদে ফেলেছে। চোখের সামনে সবটা ধ্বংস হয়ে যাচ্ছে। আগুনে লিলিহান শিখা, ধ্বংসস্তূপের গুঁড়ো ধুলোয় ঢেকে যাচ্ছে পরিচিত পৃথিবী। একে একে বেরিয়ে আসছে নৃশংস সব সত্য। রক্তের দাগ লেপটে যাচ্ছে বাতাসে, তবুও তাকবীরের ভ্রুক্ষেপ নেই। এই মুহূর্তেও সে শুধু ভাবছে তার এলোকেশির কথা। এই ভয়ঙ্কর সত্যগুলো জানার পরও কি এলোকেশি তাকে মেনে নেবে? একবারও কি ফিরে তাকাবে? বিশ্বাস তো কবেই ভেঙে গেছে। এবার কি তার চোখেও থাকবে না তাকবীরের কোনো অস্তিত্ব? সে অনেক কিছু ছেড়ে দিলেও পারেনি অনেক কিছু ছাড়তে। প্রতিশোধের আগুনে সে পুড়েছে,
ছাই হয়েছে, অথচ মুক্ত হতে পারেনি। এই প্রতিহিংসাই তাকে এলোকেশের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আজ তাকে নিজের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ছোটবেলা থেকে তাকবীরের গানের গলা ছিল অপূর্ব। আজ এই বিভীষিকাময় মুহূর্ত তার কেবল গান গাইতে ইচ্ছে করছে। ইচ্ছে করলো না নিজেকে মুক্ত করতে। ধ্বংসের ভয় তাকে এতটা কাবু করতে পারেনি যতটা করেছে এলোকেশীকে হারানোর আশঙ্কা। বুকের গহীনে জ্বলে ওঠা শূন্যতার দহন মুছতে সে গেয়ে উঠছে, কইয়া 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, ময়রা ধা ময়রা যাই মো কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইয়া। হঠাৎই মাথার উপর থেকে জালটা খসে পড়লো। তাকবীরের ভারী পায়ের শব্দ প্রতিধ্বনি হলো নীরব রাস্তায়। এক পা দুপা সামনে এগোতে এরিক পথ রোধ করলো। কালো সাদা গেঞ্জিতে মোড়ানো এক নবজাতক, লাল চুকচুকে ছোট 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 চোখগুলো একদম এরিকের মতো। বাচ্চাটার দিকে এক মুহূর্ত তাকিয়ে ফাঁপা দৃষ্টিতে তাকবীর চাইলো এরিকের চোখে। তাহলে এটাই ছিল সোয়াট টিমের মিশন। পুরো ছক বুঝতে বেশি সময় লাগলো না তাকবীরের। কিন্তু সে তো এই শিশুকে নিজের করে চায়নি। সে চেয়েছিল এই শিশুর হাত ধরে এলোকেশে শূন্য কোল পূর্ণ করে দিতে, তাকে নিজের করে নিতে। তাকবীরের ভেতর তখনও তো শুধু এলিজাবেথকে হারিয়ে ফেলার ভয়। এরিক কোনো কথা না বলে হঠাৎই একটা নীল ফাইল ছুড়ে দিল তাকবীরের মুখের উপর। তাকবীর সেটাকে হাতে তুলে নিল। শরীরটা যেন মৃতপ্রায়। এরিক শিশুটিকে বুকের সঙ্গে চেপে ধরে রুষ্ট কণ্ঠে বল, মৃত্যু তোকে অনেক সহজ শাস্তি হতো, তাই তোকে জীবন দিয়ে গেলাম। তবু তুই বাঁচবি না। তোর পাপের শাস্তি তুই দুনিয়াতেই উপভোগ করবি। চলে গেল এরিক তাকবীরের শরীরে থুতু ছুঁড়ে। তাকবীর নিস্তেজ ভঙ্গিতে ফাইলের দিকে তাকালো। এক ঝটকা যেন সমস্ত রক্ত শিহরণী বয়ে গেল। পায়ের তলানিতে কেঁপে উঠল। সেখানে দুটি রিপোর্ট, একটা ডেথ সার্টিফিকেট, একটা ডিএনএ টেস্ট রিপোর্ট। তার দৃষ্টি থমকে গেল মোটা মোটা করে লেখা ডিএনএ পজিটিভ শব্দের উপর। হাত দুটো অসাড় হয়ে ঝুলে পড়ল। তাহলে কি তার এতদিনের সংগ্রাম ভুল মানুষের জন্য ছিল? পুরো জীবনই বৃথা গেল। তাকবীর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নির্জন রাস্তায়। ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করে। হঠাৎই বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসতে লাগলো এক মালবাহী লরি। গাড়ির হর্ন তার কানে পৌঁছায়নি। সে নিস্তেজ একটা ঝড়ের কেন্দ্রবিন্দু দাঁড়িয়ে আছে যেন। হঠাৎই পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, ভালো মানুষ, কি করছেন আপনি? এলোকেশী। সেই ডাকেও আজ সাড়া দিল না তাকবীর। এলিজাবেথ ছুটে আসছে, চোখে ভয়। পেছনে রিচার্ড গাড়ির ভেতরে বসে শক্ত চোখে তাকিয়ে আছে তাকবীরের দিকে। বৃষ্টি বাড়ছে, পিচঢালা রাস্তা ভিজে চকচক করছে। এলিজাবেথ পৌঁছে টানতে লাগলো তাকবীরকে। ওকে রাস্তার মাঝখান থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু তাকবীর নড়ে না। তার পা যেন রাস্তার সঙ্গে শেকল বন্দি হয়ে গেছে। আপনি এটা কি করছেন? আপনি এমনটা করতে পারেন না। কি করছেন আপনি? কেন এমন করছেন? সরে আসুন। এলিজাবেথ শত চেষ্টা করেও 1 ইঞ্চি সরাতে পারল না তাকবীরকে। কাঁধ ধরে ছাকিয়ে বলল, আপনি এভাবে মরতে পারেন না। আমার আমার অনেক প্রশ্ন আছে আপনার কাছে। আমার ড্যাডের নাম ওই ফাইলগুলোতে কেন ছিল বলুন না। তাকবীর যেন নিস্তব্ধতার গভীরে তলিয়েছে। রিচার্ড দূর থেকে দেখছে সব। তার অভিব্যক্তিতে চাপা ক্ষোভ। এলিজাবেথ এবার বাধ্য হয়ে তাকবীরের পেছনে ঝাল হয়ে দাঁড়ায়। লরির তির্যক আলো চোখে পড়তেই হাত দিয়ে চোখ ঢেকে ফেল। ঠিক তখনই তাকবীর চলল। এলিজাবেথকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল লরির পথ থেকে। নিজেও ছিটকে পড়ে গেল। তাকবীরের মাথা গিয়ে আঘাত করলো একটা ইটের উপর। মুহূর্তেই কপাল চিড়ে গেল। গাঢ় লাল রক্ত গড়িয়ে নামল রাস্তায়। বৃষ্টির পানিতে ধুয়ে যেতে লাগলো সেই অভিশপ্ত রক্ত। এলিজাবেথ ছুটে গিয়ে তাকবীরের কাছে পৌঁছালো। মানুষটা যেন কাদার সাথে মিশে যাচ্ছে। শারীরিক ক্ষত ও মানসিক যন্ত্রণা এক হয়ে তাকে জর্জরিত করছে। এত বড় ধাক্কা আর রক্তক্ষরণের ভার শরীর আর সইতে পারল না। এলিজাবেথ অবাক হয়ে তাকবীরের মাথা নিজের কোলে তুলে কাটা জায়গা চেপে ধরল, তবুও রক্তক্ষরণ থামছে না। হঠাৎ চোখ গেল পাশে থাকা রিপোর্টের দিকে। বৃষ্টির পানিতে উপর লেখাগুলো মুছে গেলেও নিচের লেখা এখনো স্পষ্ট। ডিএনএ টেস্টের রিপোর্টে দেখার সঙ্গে সঙ্গে এলিজাবেথের হাত থেকে ফাইলটা ছিটকে পড়ল। অবাক হয়ে তাকালো তাকবীরের দিকে। রক্তের তোর ক্রমশ বাড়ছে। রক্তের শূন্যতায় তাকবীরের শ্যামবর্ণ নীলাভ
রূপ ধারণ করেছে। রিচার্ড এসে দাঁড়ালো তাদের সামনে। এলিজাবেথ উঠে গিয়ে রিচার্ডের বাহু হাঁকড়ে ধরলো, আহাজারি স্বরে বলতে থাকলো, প্লিজ ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, লোকটা মারা যাবে। এত পাষাণ হবেন না, আপনারই তো ভাই। ফিনফিনে সাদা চাদরে বিছানা নিস্তেজ হয়ে শুয়ে আছে তাকবীর, মাথার দগদগে ক্ষত ব্যান্ডেজে মোড়ানো, যার উপর লাল ছোপ ছোপ রক্ত জমাট বেঁধেছে। এখনো চেতনা ফেরেনি তাকবীরের। বেডের পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এলিজাবেথ, হাতে ভেজা রিপোর্টটি এখনো শক্ত করে ধরা। কয়েক কদম দূরে দাঁড়িয়ে থাকা রিচার্ডের মুখে অস্বাভাবিক এক টান, কেমন ফ্যাকাশে অথচ অভিব্যক্তি পাথরের মতো শক্ত। হঠাৎই এলিজাবেথ মুখ ফিরিয়ে তাকালো রিচার্ডের দিকে, ঠান্ডা কণ্ঠে বলল, আপনি জানতেন না উনি আপনার ভাই? রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠল। নিমিষেই দৃষ্টিতে কঠোরতা নেমে এলো দীর্ঘদিন পর। এই দৃষ্টি ফেরলো রিচার্ড এলিজাবেথের দিকে, তাতে তৎ পিছে বলল, সে আমার ভাই না। এলিজাবেথ হাত তুললো উপরে। রিপোর্টের নিচের অংশটি রিচার্ডের চোখের সামনে মেলে ধরল। কাগজের উপর স্পষ্ট অক্ষরে লেখা, ডিএনএ সাবলিং টেস্ট রিপোর্ট, ডিএনএ ভাইবোন পরীক্ষার রিপোর্ট, পরীক্ষিত ব্যক্তি রিচার্ড পদবী এবং তাকবীর পদবী, ফলাফল পূর্ণ ভাইবোন সম্পর্কের সম্ভাবনা 99.99%, জোরালো প্রমাণ সমর্থন করে যে তারা পূর্ণ জৈবিক ভাইবোন। এলিজাবেথের চিবুক উঁচিয়ে এতটাই ঠান্ডা স্বর পড়লো যেন প্রতিটি শব্দ রিচার্ডের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে যায়। হঠাৎই হুড়মুড়িয়ে কালো পোশাকধারী কয়েকজন লোক প্রবেশ করলো কেবিনে, সকলের হাতে মরণশীল অস্ত্র। এরা রাশিয়ান মাফিয়া। রাজায় ক্ষমতা ততক্ষণই যতক্ষণ মাথায় মুকুট থাকে। তাকবীর মাফিয়া জগৎ থেকে বেরিয়ে এসেছিল যখন সে তার এলোকেসির জন্য সমস্ত কালো ব্যবস্থা বাদ দিয়েছিল। কিন্তু মানুষ পাপ ছাড়লেও পাপ মানুষকে ছাড়তে চায় না। আজ তাকবীরের শত্রুপক্ষ তাকে হিসাব চোকানোর জন্যই হাজির হয়েছে। তাদের মধ্যে একজন রিচার্ডের সামনে এসে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে সবাইকে একবার দেখে নিল রিচার্ড। সামনের লোকটি নতজানু হয়ে বলল, আরে দোস্ত, তোমার সাথে আমাদের কোনো সমস্যা নেই, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, চলো ওকে আমাদের সাথে নিয়ে যাই। রিচার্ড কোনো উত্তর দিল না। এলিজাবেথ ঘাবড়ে গিয়ে ছুটে গেল ও তাকবীরের কাছে, কিন্তু রিচার্ড ওর হাত চেপে ধরে শক্ত করে চেঁচিয়ে উঠল এলিজাবেথ। কয়েকজন এগিয়ে গেল তাকবীরের বেডের দিকে। রিচার্ড ঠান্ডা দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। তার অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক অথচ পাথরের মতো কঠিন। সুদৃষ্টিতে জমে থাকা ক্রোধের পাহাড় স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। একজন যখন তাকবীরের পাঞ্জাবির কলার চেপে ধরল, ঠিক তখনই বিকট শব্দে কেঁপে উঠল করিডর। রেলিং থেকে গুঁড়ো গুঁড়ো সিমেন্ট ঝরে পড়েছে। রিচার্ডের রিভলভার উপরে তাক করা। লোকগুলো কেঁপে উঠে। রিচার্ড বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, ডোন্ট টাচ হিম, হি ইজ মাই ব্লাড। ওকে স্পর্শ করো না, ও আমার রক্ত। এলিজাবেথ প্রকম্পিত দৃষ্টিতে তাকালো রিচার্ডের দিকে। লোকগুলো একবার ছাজা ঠকিলে আবারও তাকবীরকে তুলতে এগিয়ে এলো কারণ তাদের বসের অর্ডার এটা। আবারও তারা তাকবীরের কলার টেনে ধরল। ঠিক তখনই একদলা মস্তক ছিটকে গিয়ে পড়লো সাদা দেয়ালে। লোকটার হাত তাকবীরের কলার থেকে আলাদা হয়ে শরীর ছিটকে পড়লো মেঝেতে। কার্নিশ কোণে সরু ছিদ্র থেকে ধোয়া বেরোলো। চারপাশ মুহূর্তে রক্তে সিক্ত হয়ে যায়। পরপর হতে থাকে একের পর এক বিকট শব্দ। এলিজাবেথ মুখ গুজলো রিচার্ডের বাহুতে। চারজন পড়ে রইল মেঝেতে রক্তাক্ত অবস্থায়, প্রাণ পাখি। ছটফট করার সুযোগটুকুও পায়নি। গুলির শব্দ। রিচার্ডের গার্ডরা ছুটে এলো ভেতরে। সঙ্গে সঙ্গে সকলে বন্দুক তাক করে বাকি মাফিয়াদের হাতে হ্যান্ডকাপ পরিয়ে ফেলে। রিচার্ড ধোয়া বের হতে থাকা বন্দুকের নলে ফু দিয়ে সেটি পকেটে রাখতে রাখতে গার্ডদের উদ্দেশ্যে বলল, তাদের বিশেষ খাতির যত্নের ব্যবস্থা করো। শ্বশুরবাড়ি দেশের লোক অনেক দূর থেকে এসেছে। শালারা রিচার্ড কায়নাতের রক্তকে সহজ ভেবে বসেছিল। গার্ডরা লাশ সরিয়ে বাকিদের টেনে হিঁচড়ে নিয়ে গেল। রাত গভীর হতে থাকে। রিচার্ডের চোখে অন্ধকার আর আরো গাঢ় হয়ে জমে উঠল। এলিজাবেথের এবার সরাসরি গিয়ে দাঁড়ালো রিচার্ডের সম্মুখে। রিচার্ড স্তব্ধ, তাতে দাঁত চেপে এখনো বলবেন আপনি কিছু জানেন না? চেয়ে থাকে এলিজাবেথের দিকে, চোখে দগদগে আগুন। তবে এলিজাবেথ আজ একটু পিছুপা হয় না।
গা ভর্তি দৃঢ়তায় সে এগিয়ে যায় রিচার্ডের কাছে, উঁচু গলায় বলে। আপনি সত্যটা শুরু থেকে জানতেন তাই না? বিপরীত পাশ থেকে এবারও কোনো জবাব আসে না। এলিজাবেথের ধৈর্য হারায় যায়, সে চেঁচিয়ে উঠল। চুপ করে থাকবেন না, সত্যটা বলুন। একটু কষ্ট হচ্ছে না আপনার নিজের রক্তকে এভাবে পড়ে থাকতে দেখে? রিচার্ড শটান দাঁড়িয়ে থাকা অবস্থায় গম্ভীর কণ্ঠে আওড়ালো। নিজের রক্তের খুনির জন্য কষ্ট হয় না কারোর? এলিজাবেথ চমকে ওঠে। রক্তের খুনি মানে? রিচার্ড এবার তেড়ে গিয়ে এলিজাবেথের কবজি চেপে ধরল। আঙুলগুলো প্রবল শক্তিতে খিচে যাচ্ছিল। কণ্ঠে ক্রমে আরো হিংস্র হয়ে থাকে। কণ্ঠ ক্রমে ক্রমে আরো হিংস্র হতে থাকে। তুই জানিস মায়া দেখাচ্ছিস তুই? সে একটা রেপিস্ট, খুনি, নিজের মায়ের খুনি। এলিজাবেথের পা পিছিয়ে যায়। নিজের মায়ের খুনি মানে? রিচার্ড আরো শক্ত করে চেপে ধরে এলিজাবেথের কবজি, নখ গেঁথে যায় এলিজাবেথের চামড়ায়। এই জানোয়ারটা নিজের মায়ের খুনি। এলিজাবেথের পায়ের নিচের মাটি সরে গেল, চোখে অন্ধকার, কণ্ঠে যেন দম আটকে যায়। সে কি শুনছে? মানে? রিচার্ডের চোখে ক্রোধের আগুন জ্বলছে, রক্তের ক্ষুধায় জ্বালা করা কণ্ঠে হুঙ্কার তুলল। আমাকে রেপিস্ট বলতি তাই না? জানিস এই জানোয়ার কি করেছে? হাত তুলে তাকবীরের দিকে দেখালো। এলিজাবেথ পেছনে তাকালো তাকবীরের দিকে, একবার, দুটি, তিনটি দৃষ্টিতে। সে একটা রেপিস্ট, রেপ করেছে একটা গর্ভবতী মেয়েকে দিনের পর দিন। এলিজাবেথের শরীর শিথিল হয়ে যায় সেখানেই। রিচার্ডের কথাগুলো যেন শরীরে তীরের মতো বিঁধে যাচ্ছে। কান, মস্তিষ্ক, হৃদয় সব কিছু ভেঙে পড়তে থাকে। ঠোঁটের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে আহত স্বর। কি? রিচার্ড ঝাড়ি মেরে এলিজাবেথের হাত ছিঁড়ে দিল। এলিজাবেথ ছিটকে গিয়ে পড়ল সোফায়। রিচার্ডের কালচে ছোচের কোণে তচ্ছিলের হাসি। এলিজাবেথের চোখের পানি শুকিয়ে আসে, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। তার দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ হয়ে যায় রিচার্ডের অস্তিত্ব। রিচার্ড হাঁপাচ্ছে, গা থেকে তাপ নির্গত হচ্ছে। এলিজাবেথের অবিস্মরণীয় দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকলো, অজানা রহস্যময় অতীতের সমাপ্তিতে কি ঘটেছিল। তাকবীরের ধ্বংসের কারিগর ছিল তাজওয়ার। স্ত্রীর মৃত্যু তাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে সন্তানের কথা ভাববার ফুসরত মেলেনি। নিজ হাতে গড়ে তুলেছিল এক ভয়ঙ্কর পশুর তাকবীর, যে কখনো এমন হতে চায়নি। তাকে এমনটা বানানো হয়েছে। প্রথম দিকে প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে একের পর এক খুন করেছিল তাকবীর, কিন্তু তখনও তার ভেতরে কোমল একটা হৃদয় ছিল। তাজওয়ার সেই হৃদয়টাকে নিজ হাতে নিঃশেষ করে দিয়েছিল। তাকবীর যখন রক্ত ঝরাতে অস্বীকার করত, যখনই তাজওয়ারের আদেশের বিরুদ্ধে যেত, তখনই তাকে বন্দি করে রাখা হতো সেই ভয়ঙ্কর ঠিকানা নামক ঘরে। দিনের পর দিন আলোকিন অন্ধকারে সেখানে দেয়ালে ঝুলতো মা বোনের রক্তমাখার ছবি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো তাকবীরের। সে চিৎকার করতো, খিদেই কাটতো, তবুও দরজাগুলো হতো না যতক্ষণ না সে তাজওয়ারের কথা মেনে নিত। এভাবেই ধাপে ধাপে তাকবীর হয়ে উঠেছিল ভুবনের সবচেয়ে নিকৃষ্ট পুরুষ। এই নৃশংসতা থেকে যেন সে কখনো বের হতে না পারে তাজওয়ার তাই তাকে বেঁধে রাখলো প্রতিশোধের শেকলে। সেই ভয়াবহ দৃশ্যগুলো যেন কখনো মুছে না যায়, তাই তো সেই রক্তমাখা ছবি জুড়ে দিয়েছিল তাকবীরের অস্তিত্বের সাথে। দেয়ান মঞ্জিলে এলিজাবেথ যেদিন বালিশের নিচ থেকে সেই ভয়ঙ্কর ছবিটা খুঁজে পেয়েছিল, তখনও তাকবীর তা বয়ে বেড়াচ্ছিল নিজের হিংস্রতাকে ধরে রাখার জন্য। যখন তার পৈশাচিক সত্তা প্রশ্নবিদ্ধ হতো, যখনই একটু মানবিকতা উকি দিত, তখনই সেই অতীতের বিভীষিকাময় স্মৃতি তাকে শেকল পরিয়ে দিত ছবিটির মাধ্যমে। ছায়ামালতির নিথর দেহ, উরুর মাঝে পড়ে থাকা নিষ্পাপ শিশু আলো, সেই দৃশ্য নরক যন্ত্রণার মতো তাড়া করতো তাকবীরকে। তাই তো একসময় সে স্বাচ্ছন্দ্যে সেই ছবিটাকে নিজের সঙ্গে করে নিয়েছিল তাকবীর। তবে যখন ভালোবাসার কোমল পরশ তার শুষ্ক হৃদয়ে প্রথম স্পর্শ রাখলো, তখনই পরিবর্তনটা শুরু হলো। সেই ছবিটা আর পকেটে রাখতো না, বরং স্থান বদলে চলে গিয়েছিল বালিশের নিচে। একটা ধীর পরিবর্তনের নিঃশব্দের সাক্ষী হয়ে গেল। তাকবীর ধীরে ধীরে বেরিয়ে আসছিল সমস্ত পাপ থেকে। সে ফিরতে চেয়েছিল অন্ধকার থেকে আলোতে, তবে এক জিনিস তখনও ছাড়তে পারেনি, প্রতিশোধের আগুন। আর সেই আগুনে জ্বলছিল এক নাম, নাতাশা। নাতাশা ছিল সেই ওসির মেয়ে যে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছিল ছায়া মালতীকে, সঙ্গে তার গর্ভের শিশুটিকেও। তাকবীর ওসির পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিলেও পারেনি নাতাশাকে স্পর্শ করতে, কারণ সে তখন ছিল নানা বাড়িতে। যেদিন ওসির পুরো পরিবার রহস্যজনকভাবে একসঙ্গে মারা যায়, সেদিন থেকেই চারপাশে ভয় আর সন্দেহের ছায়া ঘনিয়ে উঠছে। ওসির চরিত্র আগে থেকেই কলঙ্কিত ছিল, তাই সবাই বুঝতে পেরেছিল এটা কোনো সাধারণ দুর্ঘটনার ভয়
আর শঙ্কায় নাতাশাকে তার মামার কাছে পাঠিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়ায়। তারপর নাতাশা আর কখনো দেশে ফেরেনি। তাকবীর খুঁজেছে তাকে বহুবার, পাগলের মতো খুঁজেছে প্রতিশোধের স্পৃহায়। যখন তাকে কোথাও পেল না তখনই প্রতিশোধের নেশায় জ্বালিয়ে দিয়েছিল নাতাশার নানা বাড়ি। সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল নাতাশার নানা নানি। এরপর শুরু হয় লুকিয়ে থাকার খেলা। আত্মরক্ষার জন্য নাতাশার পরিচয় মুছে ফেলা হয়। নাতাশা থেকে হয়ে ওঠে নাশা। এই পরিকল্পনা ছিল নাতাশার মামার, শুধুমাত্র নাতাশাকে রক্ষা করার জন্য। এভাবেই কেটেছে বহু বছর শান্তিতে, নিঃশব্দে। তবে সেই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। অতীত কখনো সত্যিকারের শান্তি দেয় না, বরং অপেক্ষা করে একটা সঠিক সময়, যখন সে আবারও ছায়ার মতো ফিরে আসে, ধ্বংস হয়ে যাওয়া কিছু স্মৃতিকে আবার জাগিয়ে তুলতে। 8 মাস আগে নাতাশার খবর পেয়ে তাকবীর ওকে তুলে নিয়ে আসে বাংলাদেশে, বন্দি করে সেই অন্ধকার ঘেরা বেসমেন্টে। নাতাশার দুঃস্বপ্নের শুরু সেই দিন, যেদিন তাকবীর প্রথমবার তাকে বেসমেন্টে নামিয়ে নিয়ে যায়। খুটখুটে অন্ধকারে দাঁড়িয়ে থাকা নাতাশার ক্লান্ত শঙ্কিত চোখের দিকে তাকিয়ে তাজওয়ারের মনে জেগে ওঠে অতীতের এক রক্তাক্ত স্মৃতির ছায়া, মালতীর অসহায় মুখ, রক্তাক্ত আলো। আর সেই রাতে নাতাশার উপর নেমে আসে অবর্ণীয় নির্যাতন। তাজওয়ার যে ছায়া মালতীকে হারানোর পর পরিণত হয়েছিল এক নরখাদকে, পরবর্তীতে সে নিজে গড়ে তোলে আরেক নরখাদক। তাকবীর দেওয়া পৈশাচিক আনন্দে তাকবীরকে উস্কে দেয়, ফিসফিস করে প্রতিশোধের বিষ ঢেলে দেয় তার রক্তে। এক মুহূর্তের জন্য হলেও নিজেকে সংযত রাখতে পারেনি তাকবীর। নরপিশাচের মতো ঝাঁপিয়ে পড়েছিল নাতাশার উপর। তবে সেটাই ছিল প্রথম ও শেষ। এরপর আর কখনো সে স্পর্শ করেনি নাতাশাকে। তবে নির্যাতনের পরিসমাপ্তি ঘটেনি। সময়ের সাথে বদলে যেতে থাকে নাতাশার। আর একদিন প্রকাশ পায় সে নিদারুণ সত্য, নাতাশা গর্ভবতী। এই সংবাদ শুনে তাকবীর বিষণ্ণ হয়ে পড়লেও তাজওয়ারের চোখে জ্বলে উঠে উম্মাদ উল্লাস। সময় যেন ঘুরে ফিরে এসেছে 27 বছর আগে যেমনটি ঘটেছিল ছায়া মালতীর সঙ্গে। এবার তা পুনরাবৃত্তি হতে চলেছে নাতাশার জীবনে। গর্ভবতী অবস্থায় তার উপর নেমে আসে তাজওয়ারের পাশবিক নির্যাতন। রাতের পর রাত, দিনের পর দিন একই গল্পের নির্মম পুনরাবৃত্তি। তবে তাকবীর বদলে যাচ্ছিল। তখন তার মনে এলিজাবেথের প্রতি তার মনে জন্ম নিয়েছিল এক অদ্ভুত আকর্ষণ, এক ধরনের শুদ্ধ পবিত্র অনুভূতি। নিজের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে তাকবীর। লক্ষ্য ওই লাল চুলের মেয়েটার জন্য তার হিংস্র হৃদয়ে অস্থিরতা কাজ করে। এক লাস্যময়ী শিনকায় নারীর সংস্পর্শে স্তম্ভিত হয়েছিল তাকবীর। ধীরে ধীরে কোমল হতে থাকে তার হৃদয়, কিন্তু সেই কোমলতা বেশি করে স্থায়ী হতো না। অতীত যখন তাকে তাড়িয়ে নিয়ে যেত, সে আবারও ফিরে আসতো বেসমেন্টের পৈশাচিক উন্মাদনায়, ঝাঁপিয়ে পড়তো নাতাশার উপর, নানানভাবে অত্যাচার করত। এই শহরে জৌলুসের আড়ালে কেউ জানতেও পারেনি এক বিশাল ক্যাসিনোর অন্ধকার গহ্বরে কি ভয়াবহ অধ্যায় রচিত হচ্ছে। প্রতিশোধের আগুনে পুড়ে নরখাদক হয়ে ওঠা তাজওয়ার আর তাকবীর সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল তাদের নির্মম প্রতিশোধ। তবে খেলার গুটি উল্টো ঘুরে তখন যখন রিচার্ড মাঠে নামে। রিচার্ড শুরু করলো তার খেলা। বাপ ছেলে তাকবীর আর তাজওয়ার বুঝতেই পারলো না কখন তাদের বিরুদ্ধে চাল চেলে গেছে। তবে প্রশ্ন দাঁড়ালো, রিচার্ড কিভাবে জানতে পারলো সেই সত্যটা? রিচার্ড যেদিন বিটিআর ক্যাসিনোতে কাদেরকে ধরতে গিয়েছিল, সেদিন ভাগ্যের এক অদ্ভুত খেলায় ভেতরে পাঠানো হিডেন ক্যামেরাগুলো একটা পৌঁছেছে বেসমেন্টের পর্যন্ত। এমনটা হওয়ার কথা ছিল না, সম্ভবও ছিল না, কিন্তু পাপ যেন নিজের মুখোশ খুলে সামনে আসতে চেয়েছিল। লুকাসকে যখন সেই ফুটেজ দেখায়, রিচার্ডের দৃষ্টি আটকে যায় বিধ্বস্ত রক্তাক্ত এক মেয়ের মুখে। মুহূর্তে চিনে ফেলে নাতাশা, কিন্তু সবচেয়ে বেশি স্তব্ধ করে দেয় নাতাশার ফোলা পেট। সব হিসেব যেন ওলটপালটই হয়ে যায় এক মুহূর্তে। সেই রাতেই রিচার্ড সিদ্ধান্ত নেয় তাকবীরকে ধরার খেলা আর আগের মতো হবে না। এবার শুরু হবে তার নিজের খেলা। তাকবীরের জীবন, তার নাড়িভুড়ির প্রতিটি বাঁক রিচার্ডের মুখস্থ ছিল। তাকবীরের অতীত ঘাটতে গিয়ে রিচার্ড জেনেছিল নাতাশার ব্যাপারে। জানতে পারে যে নাতাশা মাসের পর মাস নিখোঁজ। গোপনে লোক লাগিয়েও কোনো খোঁজ পায়নি এতদিন। কিন্তু শেষ পর্যন্ত সত্য নিজে এসে ধরা দিল তার হাতে। কিন্তু রিচার্ড মাঠে নিজে নামেনি, মাঠে নামায় সোয়াট টিম। বিশেষত্ব তত্ত্বাবধানে উচ্চ পদস্থ কর্মকর্তাদের টাকা খাইয়ে বাংলাদেশে আনায় সোয়াট টিম বিশেষ মিশনের উদ্দেশ্যে।
সোয়াট টিম যে বিশেষ মিশনে এসেছে সেটা বুঝতে পারেনি কেউ, কারণ সেই মিশন একেবারে গোপন আর সেটার পেছনে ছিল রিচার্ড নিজে। উদ্দেশ্য একটাই, নাতাশাকে উদ্ধার করা। আর এই টিমের লিডার এরিক, নাতাশার হাজব্যান্ড। একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো তারা, সেখান থেকে পরিচয়, বন্ধুত্ব, প্রেম, তারপর বিয়ে। নাতাশা তখন জার্নালিজম নিয়ে পড়ছিল আর এরিক ছিল সিক্রেট এজেন্ট। তাদের সংসার ভালো চলছিল। নাতাশা কখনোই এরিককে তার অতীত বলেনি, আর এরিকও কখনো জানতে চায়নি। তার কাছে নাতাশা মানে ভালোবাসা আর কিচ্ছু না। কিন্তু সেই ভালোবাসার গল্পটা এক মুহূর্তে বদলে যায় যখন হঠাৎ একদিন নাতাশা হারিয়ে যায়। এরিক পাগলের মতো খুঁজছে নাতাশাকে, একবার নয় বারবার বাংলাদেশেও এসেছে, কিন্তু কিচ্ছু খুঁজে পায়নি নাতাশাকে। কিছুতেই খুঁজে পায়নি নাতাশাকে, কারণ তাকবীরের প্রতিটি পদক্ষেপ ছিল নিখুঁত, এতটাই নিখুঁত যে এরিকের মতো একজন সিক্রেট এজেন্টও তার নাগাল পায়নি। কিন্তু এবার খেলা বদলে গেছে, এবার চাল দিয়েছে রিচার্ড। এবার চাল দিচ্ছে রিচার্ড। রিচার্ড চাইলে নিজেই নাতাশাকে উদ্ধার করে সব সত্য সামনে আনতে পারত, কিন্তু সে তা করেনি, বরং কৌশলে সোয়াট টিমকে তাকবীরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাকে ব্যস্ত করে ফেলে। এতে করে সে নিজের মতো করে এলিজাবেথের পাশে থাকতে পারে, ধীরে ধীরে তাকে শক্ত করতে পারে, যাতে একসঙ্গে সব সত্য সামনে এলে সে ভেঙে না পড়ে এবং নিজেদের মধ্যকার দূরত্ব মোচন করতে পারে। তাকবীরের অতীতের প্রতিটি অন্ধকার অধ্যায় যেন এলিজাবেথের সামনে পর্দার মতো একে একে উন্মোচিত হয়। তাই রিচার্ড পরিকল্পনা করে সোয়াট টিমকে কাজে লাগানোর। তাদের কাজ ছিল কেবল তাকবীরের গোপন সত্য উদ্ঘাটন করা, কিন্তু এমনভাবে যাতে সাপও না আমার, লাঠিও না ভাঙে। এরিক যে নাতাশাকে খুঁজতে গিয়ে পাগলের মতো হয়ে উঠেছিল, একদিন আচমকা রিচার্ডের ফোন পায়। এরিক ঠান্ডা মাথার হলেও ভয়ঙ্কর ছিল, তাই রিচার্ড প্রথমে শর্ত জুড়ে দেয়। তারা শুধু তাকবীরের অতীত তুলে ধরবে, এলিজাবেথের সামনে একে একে উন্মোচিত করবে, কিন্তু আমার পথে আসবে না। নাতাশাকে উদ্ধার করার সঙ্গে সঙ্গে দেশ ছাড়তে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকবীরকে তারা মারতে পারবে না। প্রথমেই এই শর্ত রাজি হতে চায়নি এরিক, তার ক্ষোভ ছিল প্রবল, কিন্তু নাতাশার জন্য বাধ্য হয়। তাই এরিকের চোখে ক্ষোভের দাহ চলতে থাকলেও সে রিচার্ডের শর্ত মেনে নেয়। রিচার্ড তাদের পথের দিশা দেখিয়ে দেয়। সেই পথ ধরিয়ে শেষ অবধি যাওয়া ছিল সোয়াট টিমের কাজ। অবশেষে সোয়াট টিম তাদের কাজ শুরু করে। একে একে তারা খুঁজে বের করে তাকবীরের অতীতের ভয়ঙ্কর অধ্যায়। সেই সব অন্ধকার সত্য গুছিয়ে প্রমাণ সমেত পার্সেল করে পাঠিয়ে দেওয়া হয় এলিজাবেথের কাছে। তখন থেকেই অপেক্ষা শুরু হয়। এলিজাবেথ কতটা প্রস্তুত এই ধাক্কা সহ্য করার জন্য, এবং তাকবীর যে এতদিন নিজের অতীত আড়ালেই রেখেছিল, সে কিভাবে এই সত্যির মুখোমুখি হবে। ধীরে ধীরে এরিক তাকবীরের সকল পাপ প্রকাশ্যে আনতে শুরু করে। আঠার মতন লেগে যায় তাকবীরের পেছনে। এভাবেই একদিন নাতাশার সন্ধান পায় এরিক, আর সেই লোমহর্ষকর অতীতের বহনকারী চিহ্ন মুছে দেওয়া হয়। এরিক চাইলে আরও আগেই নাতাশাকে উদ্ধার করতে পারত, কিন্তু সে অপেক্ষা করেছিল রিচার্ডের অর্ডারে। রিচার্ড আশ্বাস দিয়েছিল নাতাশার উপর আর কোনো অত্যাচার হবে না, কারণ সে নিজেই তাজওয়ারকে শেষ করে দিয়েছিল। এছাড়া রিচার্ড জানতো এলিজাবেথ তাকবীরের জীবনে আসার পর 3 মাসের ভেতর একদিনও তাকবীর বেসমেন্টে যায়নি। রিচার্ড অপেক্ষা করেছিল সঠিক মুহূর্তের, যখন সব প্রমাণ একসঙ্গে সামনে আনা যাবে। কিন্তু সেই সময়ের মাঝেও দ্বিধার অন্ধকার রিচার্ডকে গ্রাস করেছে। সবকিছু যেন ঝুলে ছিল এক অজানা সিদ্ধান্তের দোটানায়। কিন্তু হঠাৎ করে সব বদলে যায়। এমন কিছু ঘটনা ঘটে যায় যা রিচার্ডকে আর অপেক্ষা করতে দেয়নি। সেই এক রাতে এরিককে জানায় সময় শেষ। আজ রাতেই তাকবীরের অতীত আর তার ভয়ঙ্কর কাজ সামনে আনতে হবে। যে সত্য এতদিন অন্ধকারে ছিল, আজ তা জ্বলজ্বল করে ফুটে উঠবে। আর বাকি রইল বাচ্চাটার কথা। রিচার্ড কেন সেদিন বলেছিল, যাকে নিজের সন্তান ভাবছিস, আদৌ তার শরীরে তো রক্ত বইছে নাকি? এই প্রশ্নের পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য, যা তাকবীর কখনো কল্পনাও করেনি। এই সন্তান ছিল এরিকের, কিন্তু রিচার্ড তা জানলো কিভাবে? নাতাশা অপহরণ হওয়ার আগ মুহূর্তে সে জানতে পারে তার শরীরে নতুন প্রাণের হৃদস্পন্দন শুরু হয়েছে। মাতৃত্বের কিছু ধাঁচ নিজের মধ্যে লক্ষ্য করে ক্লিনিকে গিয়ে টেস্ট করানোর পরে জানতে পেরেছিল সে মা হতে চলেছে। আর এই খবরটা সে প্রথমেই একমাত্র এরিককেই জানাতে চেয়েছিল, চমকে দিতে চেয়েছিল তাকে। এরিক তখন ছিল ইরাকে একটি মিশনে,
কিন্তু সেদিনই সব পাল্টে গিয়েছিল। ক্লিনিক থেকে বেরোনোর পরই অপহরণের শিকার হয় নাতাশা। সত্য চাপা পড়ে যায় অন্ধকারের অতলে। সেই দিনের রেকর্ডই ঘেটেই রিচার্ড বের করে ফেলেছিল আসল সত্য। কিন্তু নাতাশা কখনো বলতে পারেনি, ভয় ছিল যদি তারা জানতে পারে তবে এই নিষ্পাপ প্রাণও তাদের রক্তচক্ষু থেকে রেহাই পাবে না। তাকবীর এবং তাজু আর কখনো সন্দেহ হয়নি, তারা ধরে নিয়েছিল এ বাচ্চা তাকবীরের। কিন্তু তাকবীর কখন বাচ্চাটিকে নিজের সন্তান বলে মেনেই নিতে পারেনি। শিশুটির প্রতি তার এক বিন্দু টান ছিল না। তবে পরিস্থিতি বদলে গেল। এলিজাবেথের সন্তান হারানোর পর শূন্য কোল শূন্য হৃদয় নিয়ে পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল এলিজাবেথ। তাকবীর দেখলো, অনুভব করলো, তার সিদ্ধান্ত নিল এই সন্তান সে এলিজাবেথকে দিবে। ওর শূন্যতা পূরণ করবে, ওর শোক মুছে দিবে, আর এর বিনিময়ে সে ফিরে পাবে তার এলোকে শিখে। ভেবেছিল মাতৃত্বের টান তাকে রিচার্ডের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকবীরের বুকে এনে ফেলবে। ভালোবাসার এক অন্ধ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তাকবীর ভুলে গিয়েছিল ভালোবাসা কখনোই শর্তে বাঁধা যায় না। ভালোবাসা কিনতে গেলে একদিন সে ধূলিসাৎ হয়েই ফিরে আসে। দপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। রিচার্ড চকিতে পেছনে ফিরে এলিজাবেথ মেঝেতে বসে পড়েছে, মাথাটা নিচু, আঁখি দুটো টইটুম্বুর, কিন্তু এক ফোঁটাও পড়তে দিচ্ছে না। যেন চোখের কান্না আটকে রাখার শেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা। তবু দুর্বল শরীরের ভাষা যেন বলে দিচ্ছে ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। পায়ের তলাটা কাঁপছে, ধীরে ধীরে শিথিল হয়ে আসছে শরীর। রিচার্ড তপ্ত শ্বাস ফেলে এগিয়ে গেল, এক হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের সামনে, কবজিতে শক্ত গলায় বলল, রেড, উঠো।